যে আজকে আমরা কাজ করব মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল মেনু নিয়ে। তো আমরা ফাইলে চলে যাই। তো ফাইলে যাওয়ার পর আমরা দেখতেই পাই একটা ইন্টারফেস, যেটা হোমের আন্ডারে। ঠিক আছে, এই ইন্টারফেসে কি থাকে, কিছু মাইক্রোসফটে বানানো টেমপ্লেট থাকে, যেমন সার্টিফিকেট, জব অ্যাপ্লিকেশান। এগুলোকে আমরা কি ওরা বানিয়ে দিচ্ছে, এগুলোকে আমরা এডিট করে ব্যবহার করতে পারি। যদি আমি সার্টিফিকেটটাতে ক্লিক করি, বলে যে ক্রিয়েটে ক্লিক করলাম, সার্টিফিকেটটা হুবহু চলে আসছে। আমি জাস্ট নামগুলো চেঞ্জ করে দিব, চেঞ্জ করে নিজের মতো ব্যবহার করতে পারবো। এগুলো ওদের বানানো টেমপ্লেট। আরেকটু যদি দেখি, নিউ। তার পাশাপাশি আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের হোমে দেখেন নিচে কিছু ফাইল আছে। কি আছে? ফাইল। আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে যত কাজ করব, এই কাজগুলো করার পর তো আমাদের সেভ করতে হবে নাকি? সেভ না করলে কি আমাদের এই কাজগুলো থাকবে? থাকবে না। এই সেভকৃত ফাইলগুলা আমরা পাবো মূলত ওপেনে। কোথায় পাবো? ওপেনে। দেখেন সবগুলো আছে, ওপেনে পাবো। হোমে জাস্ট কয়েকটা স্যাম্পল হিসেবে, ওদের বানানো কিছু টেমপ্লেটের সাথে আমার তৈরি করা কিছু ফাইল স্যাম্পল হিসেবে। তবে সবগুলো কিন্তু পাবেন না। এগুলো কোথায় পাবেন? ওপেনে। তাহলে আমার কাজ করা সকল ফাইলগুলো আমি কোথায় পাবো? ওপেনে। সকল সফটওয়্যারের ক্ষেত্রে, মাইক্রোসফট ওয়ার্ডে যেমন, মাইক্রোসফট এক্সেলেও তেমন, এক্সেসেও তেমন, পাওয়ার পয়েন্টেও তেমন। জি, নিউতে গিয়ে এই যে দেখেন, আমরা যেমন এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ইউজ করি। ব্ল্যাঙ্ক পেজটা আমরা কেন নিই? নিজের মতো করে কোনো কিছু বানানোর জন্য। খালি পেজ, ব্ল্যাঙ্ক পেজ নিই। আর যদি বই যে না, আমার নিজের মতো করে বানাবো না, আমার টাইম নেই, টাইমকে শর্ট করবো, আমরা শর্ট টাইমে কোনো কিছু করতে, তাহলে ওদের বানানো কিছু টেমপ্লেট আছে, এগুলো আমরা ইউজ করে কি করতে পারি? আমরা আমাদের কাজটা করতে পারি, এডিট করতে পারি এগুলাকে। ওপেন। তাহলে আমরা নিউ, হোম, ওপেন, এই জিনিসগুলো ক্লিয়ার। তারপর আসি ইনফো। এটা হলো ডকুমেন্ট সিকিউরিটি। ডকুমেন্ট সিকিউরিটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই ফাইলটা ওপেন করছি, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, এই ডকুমেন্ট সিকিউরিটি। ইনফো থেকে আপনি পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। পাসওয়ার্ড ছাড়া এই ডকুমেন্টে কেউ ঢুকতে পারবে না। তবে এটা আমি এখন দেখাবো না, এটা দেখাবো পরে। আগে কাজ শিখেন, কাজ শিখে তারপর সেভ করবেন, সেভ করে পাসওয়ার্ড লক করবেন। এখন করে কি হবে, তার জন্য জিনিসটা আমি জাস্ট পরিচয়টা দিয়ে দিলাম এটার। ঠিক আছে, কাজটা করবো আমরা কাজ শিখে। সেভ। আমি এখানে কিছু লিখি। এগুলোকে আমি বোল্ড করলাম, একটু বাঁকালাম, কালার দিলাম। ঠিক আছে, আমি ধরে নিই আমি এখানে একটা কাজ করলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম। এখন এটা তো আমার সেভ করতে হবে নাকি? তো সেই জন্য আমরা চলে যাব ফাইল থেকে, এই যে সেভ থেকে দিস পিসি। সবসময় সেভে এসে আমরা কি করব? দিস পিসিতে আসবো। দিস পিসি থেকে এখান থেকে বলবো যে ডেস্কটপ। কি ডেস্কটপ? ক্লিক করি। ডেস্কটপে আসার পর আমরা এখান থেকে লোকেশন বলে দিব, কোথায় রাখবো। 3D অবজেক্টস, ডেস্কটপ, ডকুমেন্টস, এক জায়গায় রাখলেই হবে। এখন দেখি যে ওরা একটা নাম বলে দিচ্ছে আমার এই ফাইলটার, আমি এই নামটা রাখবো না। ঠিক আছে, আমি দিলাম MS ওয়ার্ড 1, এই নামে সেভ করবো। কোথায় করবো? ডাউনলোডসে সেভ করলাম। হ্যাঁ, এখন যদি আমি আমাদের এই যে ফোল্ডার অপশান, ফাইল এক্সপ্লোরার অপশান বলে এটাকে, এখানে চলে যাই। প্রতিটা কম্পিউটারে থাকে, আপনারা এখানে প্রতিটা কম্পিউটারে দেখবেন ফাইল এক্সপ্লোরার কি বা ফোল্ডার অপশান, যেখানে আপনার কম্পিউটারের সকল কিছু থাকবে। তাহলে আমি কোথায় সেভ করছি সেটা? ডাউনলোডসে। দেখেন তো MS ওয়ার্ড 1 ডক্স আছে কি না? আচ্ছা, ডাবল ক্লিক করেন, আপনার ডকুমেন্টে নিয়ে যাবে। এখন আরও একটা কথা বলে রাখি, এখানে আমি কেটে দিলাম ডক্স, কালারটা পেয়ে যাচ্ছে, সমস্যা নেই। ডক্স। আমি যে ফাইলটা সেভ করছিলাম, কি নামে সেভ করছিলাম? MS ওয়ার্ড 1। পাশে ডক্স, এটা কি আমি দিয়েছিলাম? দিই নাই, এটা অটো ওরা দিয়ে দিচ্ছে। এখন দেখেন তো, আমি যদি এটাকে কপি করলাম, কপি করে যদি আমি কিংবা কপি না করি, আমি এখানে দেখাই, মাউসের রাইট বাটন ক্লিক করি, রিনেমে গিয়ে এই যে ডক্স, এটাকে আমি তুলে দিই। এখন দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের লোগোটা দেখাচ্ছে না? এখানে দেখাচ্ছে।
এই লোগোর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। যখন আমি ডট ডক্সটা তুলে দিলাম, তুলে দিয়ে হয় মাউস ক্লিক করলাম কিংবা কি এন্টার দিলাম, ও এই নামে সেভ আছে। এটাকে আমি কাট করি, এখান থেকে কাট করে এখানে নিয়ে আসি। যাই হোক, আমি একটু বাইরে দেখাই। নিউ, দেখেন এই ডক্সটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম না, তারপর এন্টার দিলাম। দেখেন তো মাইক্রোসফট ওয়ার্ডের লোগোটা আছে কিনা, নেই। তখন এটা কিন্তু আর মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থাকলো না, এটা কি হয়ে গেল টেক্সট ডকুমেন্ট। কি টেক্সট ডকুমেন্ট, এটা আর কি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থাকলো না, এখন আর এটা মাইক্রোসফট ওয়ার্ড নেই। দেখেন আমি যখন এটাকে ডাবল ক্লিক করি, আগে যখন ডাবল ক্লিক করতাম তখন আমাকে কোথায় নিয়ে যেত, মাইক্রোসফট ওয়ার্ডে। আর এখন ডাবল ক্লিক করলে বলে যে এটাকে কিছু দিয়ে ওপেন করো, কিছু দিয়ে ওপেন করো। এখন এই ডট ডক্স জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। কেন এটা তুলে দিলে আর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওয়ার্ড থাকে না, ডক্স আবার দিলাম, তখন এটা আবার কি হয়ে গেছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হয়ে গেছে। আবার যাই, আমরা যতগুলো সফটওয়্যারে কাজ করব, সকল সফটওয়্যারে আমাদেরকে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখন এই ফাইলগুলো ক্রিয়েট করতে গেলে আমাদের সফটওয়্যারের পরিচিতি লাগে, যে সফটওয়্যার আমরা কাজ করছি ওই সফটওয়্যার অনুযায়ী ফাইল হবে, নাকি সফটওয়্যার একটাতে কাজ করছেন আরেকটা অনুযায়ী ফাইল হয়। ওয়ার্ডে কাজ করলে কি সেটা কখনো এক্সেল হয়, হয় না, ওয়ার্ডে থাকে। তো সেক্ষেত্রে এমএস ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন এই ডট ডক্সটা থাকে, ডট ডক্স, যেটা ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড কি ওয়ার্ড থাকে না। এই ডট ডক্সটা হলো এমএস ওয়ার্ড এক্সটেনশন। কি এক্সটেনশন, এগুলোকে কি বলে, এক্সটেনশন। এরকম আরও আছে, যেমন জেপিজি, পিএনজি। আমরা যেহেতু সবাই আপডেট যুগের ছেলে মেয়ে, আমরা শুনে থাকবো জেপিজি, পিএনজি, এগুলো শুনে থাকবো। পিএনজি না শুনলেও আমরা জেপিজিটার সাথে সবাই কম বেশি পরিচিত। এগুলো হলো ফরম্যাট, জেপিজি ফরম্যাট, জেপিজি এক্সটেনশন। যেমন আমাদের যদি ইমেজগুলো এরকম থাকে, যেমন ইমেজের নামটা যদি আমি দিই ইমেজ ডট জেপিজি, ইমেজ ডট পিএনজি, এখন পিএনজি এগুলো কি, সেটা এক্সটেনশন বা একটা ফরম্যাট, ঠিক আছে, পিকচার ফরম্যাট, কোন ধরনের পিকচার। তো প্রতিটা সফটওয়্যারের ক্ষেত্রে এই এক্সটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া সফটওয়্যারে কাজ করা যাবে না। আমরা একটা ফাইল বা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব সেটা আমাদের জানতে হবে। যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, কি করব, ফোল্ডার ক্রিয়েট। স্বাভাবিকত আপনি আপনার বাসায় যদি কাজ করেন কিংবা কারো প্রজেক্টে যদি কাজ করেন, তাহলে ফোল্ডার অ্যান্ড ফাইল ওয়াইজ কাজ করবেন। এখন জিনিসটা কি, ফোল্ডার অ্যান্ড ফাইল ওয়াইজ কীভাবে কাজ করে, আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, তারপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে দেখেন ফোল্ডার, এই ফোল্ডারটা একটা নাম দিই, যেমন আমি আমার নামটাই দিই অনেক12, ঠিক আছে। ডাবল ক্লিক করি, দেখেন এই ফোল্ডারটার ভিতরে আসলাম, তারপর আবার মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে কাজ করতেছি কোথায়, এখন মাইক্রোসফট ওয়ার্ডে, ওয়ার্ড ডকুমেন্ট। তারপর এখানে একটা নাম দিই, যেমন মাই ওয়ার্ড, ঠিক আছে, 1, ভিতরে চলে আসলাম, ডোন্ট সেভ। তাহলে দেখেন আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে। জি, এখন আমরা কি পেন ড্রাইভ ইউজ করি এখানে, সবাই পেন ড্রাইভ ইউজ করবেন। জি, আমরা চলে যাই আবার আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা ফাইল মেনু নিয়ে কাজ করতেছিলাম, সেভ, আর কিছু লেখা নেই, কমানি, কালার দিলাম, এটাকে সেভ করব। আমরা সেভটা দেখছি না, সেভটা দেখছি, কন্ট্রোল এস, সেভের কিবোর্ড কমান্ড কন্ট্রোল এস, কিবোর্ড শর্টকাট। আগে আমরা ফাইলে যেতাম, ফাইলে গিয়ে সেভে আসতাম, সেভ থেকে ডিসপিসি থেকে
ডেস্কটপ, তারপর এখান থেকে লোকেশান কোথায় করবেন, তারপর এখান থেকে নামটা চেঞ্জ করেন কিংবা একই নাম রাখেন, তারপর সেভ বলেন, সেভ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? এই কাজটা আমরা সহজে করব। ফাইলে আসি, সেভে যাব, সেভে গিয়ে দিস পিসি থেকে ডেস্কটপে আসলে এই উইন্ডোটা ওপেন হতো। এখন এই উইন্ডোটা ডাইরেক্ট আনবো কীভাবে? কিবোর্ড শর্টকাট ইউজ করে Ctrl+S, দিস পিসি ডেস্কটপ, ঠিক আছে? এটা কিবোর্ড শর্টকাট। মাঝে মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, যার কারণে আপনার এখানে মেনুগুলো কাজ করতেছে না, তখন কিবোর্ডের মাধ্যমে কাজ করতে হবে, ঠিক আছে? কিবোর্ড কমান্ড Ctrl+S। যে এখন আমি চাচ্ছি আমার এটা একটা ডকুমেন্ট না, এটা একটা ডকুমেন্ট, এখন চাচ্ছি যে এই ডকুমেন্টটা থাকবে, তার পাশাপাশি আমি নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এটা কি থাকবে, এটা আমি কেটে দিব না, তো সেটা কীভাবে করব? ফাইলে আসবো, ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক। আমার আগেরটাকে কেটে গেছে, যায়নি। দেখেন আমি ওয়ার্ডের উপর মাউস পয়েন্টার নিয়ে যাই, এই যে আগেরটা ক্লিক করেন, আগেরটাতে আবার নিয়ে যান মাউস পয়েন্টার, ক্লিক করেন নতুনটাতে। এখন এই যে নিউ ডকুমেন্ট নিয়েছিলাম না, এখন তো আমি এটা কেটে দিছি, এখন নিব কিবোর্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিবোর্ডের Ctrl+N, দেখেন নতুন আসছে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড নিউ ডকুমেন্ট, কিবোর্ড কমান্ড কি? Ctrl+N। আগেরটা কি কেটে গেছে? আগেরটা কাটে নেই কিন্তু, এই যে আছে, ঠিক আছে? আমরা কি এখানে দুইটা বাটনের সাথে পরিচিত? এখানে কে বলতে পারবেন এটা কি বলে? ম্যাক্সিমাইজ। কি বলে? ম্যাক্সিমাইজ। এটা হলো মিনিমাইজ। আমি একটা সফটওয়্যারে কাজ করতেছি, এই সফটওয়্যারে এখান থেকে আমি বাইরে যাব, তবে কাজটা কি থাকবে, সেক্ষেত্রে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ, দেখেন কাজটা আছে, আমি বাইরে চলে এসেছি, তবে কাজটা কাজে নেই কিন্তু, ঠিক আছে? আর যদি আপনি ম্যাক্সিমাইজ করেন, দেখেন এটা নির্দিষ্ট একটা আকারে চলে আসছে, এটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এভাবে আপনি অনেকগুলো সফটওয়্যারকে পাশাপাশি রেখে কাজ করতে পারবেন, কখনো এটাতে কখনো এটাতে কখনো এটাতে কাজ করতে পারবেন, ঠিক আছে? একসাথে অনেকগুলো সফটওয়্যারে এইভাবে কাজ করা যায়। ফাইলে আসি, তো আমরা নিউ ডকুমেন্ট সেভটা জানলাম। তো আমি কি এটা সেভ করছিলাম? এটা তো নিউ ছিল, একটু দেখি। সেভ, Ctrl+S, সেভ 12 3D অবজেক্টসে করি, সেভ করলাম, আসছে 12 ডট ডক্স আসছে। একটু ওয়ার্ডে যাই, আমার এই যে এটাকে সেভ করছি না আমি, এখন কি সেভ হবে? দ্বিতীয়বার আবার সেভ হবে, দেখি তো। Ctrl+S হচ্ছে, আবার ওই যে আগের মতো করে এই উইন্ডোটা আসতেছে, সেভ দিস পিসি আসতেছে না। Ctrl+S দিই, তাও হচ্ছে না। ফাইলে গিয়ে যদি আমি সেভ বলি, তাও আসতেছে না। তাহলে এখন আমি এই ফাইলটাকে রাখছিলাম আগে কোথায়? 3D অবজেক্টসে, এখন রাখবো অন্য কোথাও, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস। তো সেক্ষেত্রে আমি কি করব? হয় আমি একই নামে রাখবো ফাইলটাকে অন্য জায়গায়, কিংবা নামটা চেঞ্জ করে আরেক জায়গায় রাখবো, তবে ভিতরে সব সেম থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ব্যবহার করতে হবে সেভ অ্যাজ। কি? সেভ অ্যাজ। এই সেভ অ্যাজের জন্য আমরা ফাইলে যাই, দেখেন সেভে ক্লিক করি, আর কি ওই উইন্ডোটা ওপেন হয়? সেভের জন্য ওপেন হয় না, কিন্তু সেভ অ্যাজে ক্লিক করলে কিন্তু ওই উইন্ডোটা ওপেন হচ্ছে। দিস পিসি, তারপর ডেস্কটপ, এখান থেকে আপনি নামটা একই রাখেন কিংবা চেঞ্জ করেন, আপনার ইচ্ছা। তবে নামটা একই রাখবেন, লোকেশনটা আগের মতো হবে, তাহলে কিন্তু হবে না, কনফ্লিক্ট করবে, সেভ নিবে না। নামটা হয় চেঞ্জ করতে হবে, হয় নামটা চেঞ্জ করে যে জায়গায় রাখছিলেন ওই জায়গায় রাখবেন, আর নাহলে নামটা চেঞ্জ করার সাথে সাথে আপনি এখান থেকে কি লোকেশনটা চেঞ্জ করবেন। জি, আমি 12 রাখি, ডকুমেন্টসে সেভ করবো, ঠিক আছে? সেভ, দেখি তো ডকুমেন্টসে আসছে কিনা। ডকুমেন্টস, এই যে চলে আসছে, দেখেন 12 ডট ডক্স, ডকুমেন্টেও চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি যাই এখানে ফাইল, সেভ এস, সেভ কাজ করবে না, সেভ এস বারবার কাজ করবে, ঠিক আছে? মাউস ক্লিকের মাধ্যমে আমরা সেভ এসের ব্যবহার জানলাম, এখন জানবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। সেভ এসে কিবোর্ড কমান্ড বর্তমানে 3টা আছে আর কি, 3টা লাগে না, 2টা দেখা দিচ্ছি, ওই 2টা ইউজ করবেন। Ctrl+Shift+S, কি আসতেছে এখানে দেখি, এটা কি আসতেছে?
জি, তাহলে আমরা জানলাম একটা কিবোর্ড কমান্ড কি সেভ অ্যাজের কন্ট্রোল শিফট এস। আরেকটা হলো ফাংশন কি চিনি আমরা কিবোর্ডের সাথে মোটামুটি আমরা কি পরিচিত? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটু ফাইলে আসি। তাহলে আমরা সেভ অ্যাজে একটা কিবোর্ড কমান্ড বললাম কি কন্ট্রোল শিফট এস। আরও একটা কিবোর্ড কমান্ড ফাংশন কি F12 লিখে রাখেন। ফাংশন কি F12 দেখেন, আমি যখন কিবোর্ড থেকে ফাংশন কি F12 চাপি তখন ডাইরেক্ট আমাদের এই উইন্ডোটা চলে আসে। এবার আপনি নামটা চেঞ্জ করে লোকেশনটা বলে দিয়ে সেভ দেন, ওইটা আরও ইজি। কন্ট্রোল শিফট চাপা লাগে ডাইরেক্ট ফাংশন কি F12। আপনি আমরা সেভ অ্যাজ শিখলাম, এখন দেখব প্রিন্ট। এই প্রিন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক মাইক্রোসফট ওয়ার্ডে। এই প্রিন্টের কাজ আমরা কিভাবে করব? এখানে আসার পর দেখেন কপিস লেখা আছে, আপনার এই পেজটা কয় কপি লাগবে? ডিফল্ট 1 থাকে। এবার আপনি এখান থেকে বাড়াতে পারবেন, এখান থেকে কমাতে পারবেন। আমার লাগবে 200 কপি, তো আমি এভাবে বাড়াতে বাড়াতে তো আমার দিন শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে এভাবে সিলেক্ট করে লিখে দিতে পারবেন 200। জি, তারপর এখানে প্রিন্ট ক্লিক করবেন, প্রিন্ট আকারে বেরিয়ে আসবে। তবে এই প্রিন্টে ক্লিক করার কাজটা সবার শেষে, আগে আমাকে সেট আপ করতে হবে। তারপর প্রিন্টে ক্লিক করলে আমার প্রিন্ট আকারে কাগজটা বেরিয়ে আসবে। এই যে দেখেন প্রিন্টার, প্রত্যেকের প্রিন্টারে একটা একটা নাম থাকে। কি থাকে? নাম থাকে। আমাদের দেশে অনেকগুলো প্রিন্টার আছে, সবচেয়ে জনপ্রিয় বর্তমানে অ্যাপসন ইউজ করে, ঠিক আছে। আরও অনেকগুলো আছে। দেখেন এখানে কয়েকটা নাম আছে, ফ্যাক্স 3-4টা আছে এখানে। তার ভিতর সিলেক্ট আছে কি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা ডিফল্ট আছে। এখন আপনার একটা প্রিন্টারের সাথে আপনার কম্পিউটারের সিপিইউতে আমরা প্রত্যেকে চিনি নাকি? হ্যাঁ, এখন লাগালাম আমরা আমাদের প্রিন্টারে একটা কেবল আমাদের সিপিইউতে লাগালাম। সিপিইউতে লাগানোর পরে আমাদের প্রিন্টারের নামটা এখানে চলে আসবে। কোথায় আসবে? এখানে চলে আসবে। জি, এখানে চলে আসার পর ওইটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমাদের প্রিন্টারটা কম্পিউটার ধরে ফেলবে। নাহলে তো কম্পিউটার বুঝবে না, আসলে ধরে ফেলবে। ধরার পরে আমরা এবার বলবো যে এখানে, যেমন আমি আরও কয়েকটা পেজ নিই। সরি, জি, পেজ কয়টা হয়েছে কেউ বলতে পারবেন? ভুল হওয়ার কোনো কারণই নেই, কারণ এখানে সব দেওয়া আছে। ওয়ার্ড কয়টা? 216টা, সব দেওয়া আছে। জি, সেক্ষেত্রে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করা যাবে না, যেহেতু সব বলে দেওয়া আছে এখানে। প্রিন্টে যাই, প্রিন্ট। এখন আমার কি 3টা পেজের মধ্যে 3টা পেজে লাগবে? দেখেন 2, 3, 3টা পেজে আমার প্রিন্ট করা লাগবে। তাহলে আমি এখানে প্রিন্ট অল পেজ যেটা আছে এটা সিলেক্ট করে দিব। এখন আমি আছি 1 নাম্বার পেজে, 1 নাম্বার থেকে 2 নাম্বার গেলাম। আমার এই 3টা পেজের সবগুলা পেজ প্রিন্ট করা লাগবে না, জাস্ট আমি এই 2 নাম্বার পেজটাকে প্রিন্ট করে বের করব। সেক্ষেত্রে অল পেজ থাকা যাবে না, কারেন্ট পেজ। তাহলে জাস্ট এই 2 নাম্বার পেজটা আমার 200 কপি হবে, ঠিক আছে। 2 নাম্বার পেজ, নির্দিষ্ট একটা পেজকে কি ধরে কাজ করতে গেলে আমাদের এভাবে বলে দিতে হবে প্রিন্ট কারেন্ট পেজ। তারপর আমরা জানি যে প্রতিটা কাগজের একটা উপরিভাগ আর একটা নিম্নভাগ থাকে। তো সেক্ষেত্রে যদি আমার 2টা ভাগ লাগে, 2টা ভাগে প্রিন্ট হোক, একবার উপরে আরেকবার নিচে, তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস, ঠিক আছে। প্রিন্টারটা কানেক্ট করলেই এটা ওপেন হয়ে যাবে। এখন হাইট ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড সিলেক্ট করে দিব। না, আমার বোর্ড লাগবে না, 2 সাইড লাগবে না। ডিফল্ট যেটা থাকে ওইটা হলো উপরিভাগ, এটা ডিফল্ট থাকে আগে থেকে। আপনি প্রিন্টে ক্লিক করলে স্বাভাবিকত উপরিভাগটাই প্রিন্ট করে দেয়, এটা ডিফল্ট। সেক্ষেত্রে 1 সাইড এটা আগে থেকে থাকে। এবার আসেন কোলেটেড। দেখেন এখানে একটা সিরিয়াল আছে 1 2 3 1 2 3 1 2 3 দেখা যাচ্ছে। জি, 1 1 2 2 3 3। ফাইলে যাই, প্রিন্ট। তো প্রিন্টে আসার পর কোলেটেড আনকোলেটেড, কোলেটেড মানে সিরিয়াল মেনটেন করা। এখানে পেজ কয়টা? 3টা। আমার কয় কপি লাগবে? একটা, এত বেশি হলে বুঝবেন না, 5 কপি। 5 কপি। তাহলে আমার এখানে কোলেটেডটা আমি সিলেক্ট করে দিলাম, এটা সিরিয়াল মেনটেন করে 1 2 3। তার মানে হলো আমার প্রতিটা পেজে 5 কপি লাগবে। কিন্তু তো আমি যখন প্রিন্টে ক্লিক করব, এগুলো বের হবে কীভাবে? সিরিয়ালি। প্রথমে 1 নাম্বার পেজ, তারপর 2 নাম্বার পেজ, তারপর 3 নাম্বার পেজ, এভাবে আবার 1 2 3 1 2 3, এভাবে প্রত্যেকটা 5 কপি করে আমরা পাবো। কয় কপি করে? 5 কপি করে। তবে জিনিসটা সিরিয়াল মেনটেন করছে। কী করছে?
সিরিয়াল মেনটেন 1 2 3 1 2 3 আপনারা বুঝতেছেন আমার কথা সিরিয়াল মেনটেন করছে না আমি চাচ্ছি না আমার সিরিয়াল মেনটেন লাগবে না আমার 1 নাম্বার পেজ 5 বার প্রিন্ট আমাকে দিবে তারপর 2 নাম্বার পেজ ওইটা 5 বার হবে তারপর আবার 3 নাম্বার পেজ সেক্ষেত্রে এখানে বলে দিতে হবে আনকোলেটেড দেখেন এটা কোনো সিরিয়াল মেনটেন করে না 1 কে ধরে রাখছি 1 1 1 তারপর 1 শেষ হয়েছে আবার 2 2 2 3 3 3 জিনিসগুলোর যে নির্দেশনা কিন্তু ভিতরে দিচ্ছে আনকোলেটেড তাহলে এটা সিলেক্ট করলে কী হবে আমার একটা পেজকে সে আমার এখানে ধার্য করা কপি বের করে দিবে তারপর আবার পরবর্তীগুলো ওইভাবে বের করবে তো জিনিসটা ক্লিয়ার এখন আসি পেপার ওরিয়েন্টেশন আমাদের প্রতিটা পেজের একটা ওরিয়েন্টেশন থাকে তাহলে ওরিয়েন্টেশনটা কি একটু যদি বলি জি এটাকে ওপেন করি এই পেজটা এখন লম্বাইতে না কি দৈর্ঘ্যে বড় প্রস্থে কি পাশে কম এটা একটা ওরিয়েন্টেশন লম্বায় আর কি এই ওরিয়েন্টেশনটার নাম হলো পোর্ট্রেট কি পোর্ট্রেট PORTRAIT পোর্ট্রেট এখন আমরা স্বাভাবিকত সার্টিফিকেট দেখি না সার্টিফিকেটের কি লম্বায় বড় থাকে নাকি পাশে বড় থাকে পাশে বড় থাকে এটা আরেকটা ওরিয়েন্টেশন প্রতিটা পেজে পেপারের একটা ওরিয়েন্টেশন থাকে ওই ওরিয়েন্টেশনটার নাম হলো ল্যান্ডস্কেপ LANDSCAP ঠিক আছে ল্যান্ডস্কেপ দেখেন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যখন করি তখন দেখেন পাশে বড় হয়ে যাবে পাশে বড় হয়েছে তখন আমরা ওই যে সার্টিফিকেট আরও কিছু যেমন প্রশংসাপত্র বলি বা ছাড়পত্র সবগুলা ল্যান্ডস্কেপে হয় আরও অনেক কিছু যে এটা গেল ওরিয়েন্টেশনের ব্যাপার তারপরে আসি আমরা পেপার সাইজ দেখেন এখানে অনেকগুলো পেপার সাইজ দেওয়া আছে এতগুলো পেপার সাইজ আসলে আমাদের লাগবে না আমরা স্বাভাবিকত যেহেতু আমরা সবাই স্টুডেন্ট আপনিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট এখানে আপনাদের স্যার আর কি কিন্তু বাইরে আমি নিজেও স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমরা একটা পেপারের সাথে সচরাচর সবাই পরিচিত সেটা হলো A4 সাইজ পেপার যেটা আমাদের সচরাচর সবার লাগে ঠিক আছে A4 সাইজ পেপার এখন A4 সাইজ এখানে দেখেন অনেকগুলো পেপার আছে সবগুলো পেপার আমাদের লাগবে না সেক্ষেত্রে দেখেন প্রতিটা পেপারের নিচে কিছু সাইজ দেওয়া আছে ছোটোটা যেটা আকারে যেটা ছোট যেমন 5.5 এটা ছোট আর 8.5 বড় প্রত্যেকটা পেজের ক্ষেত্রে যেটা ছোট এটা হলো উইথ অর্থাৎ প্রস্থ আর যেটা বড় ওইটা হলো হাইট প্রত্যেকটা পেজের ক্ষেত্রে যেটা বড় ওইটা কি হাইট আর যেটা ছোট ওইটা উইথ তো A4 সাইজের হাইট উইথ কত A4 সাইজের উইথ 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি আপনাদের এখানে A4 লাগবে তার আগে আমি এটাকে পোর্ট্রেট করি পোর্ট্রেট A4 লাগবে লেটার লাগবে লেটার সাইজ আমরা হচ্ছে জব অ্যাপ্লিকেশনগুলো করি না জব অ্যাপ্লিকেশন যে কোনো জায়গায় করতে বেশিরভাগ জায়গায় আমাদের লেটার এবং A4 সাইজে লেখা হয় জব অ্যাপ্লিকেশনগুলো ঠিক আছে আর আমরা দলিলপত্র দেখি না জায়গা জমিনে বিভিন্ন ওগুলো লিগেলে হয় ওগুলো কিসে হয় লিগেলে তাছাড়া কোর্টের বিভিন্ন যে কাগজপত্রগুলো কেউ দেখছি কিনা জানি না কোর্টের যে কাগজপত্রগুলো ওগুলো লিগেল পেপারে হয় লিগেল স্টেটমেন্ট লাগবে লিগেল লেটার স্টেটমেন্ট A4 এই চারটা এই সাইজগুলো আপনারা লিখে নিয়ে যাবেন যাওয়ার সময় ঠিক আছে লিখতে বেশিক্ষণ লাগবে না 2-3 মিনিটের ভিতর সবগুলো লিখে নিতে পারবেন ঠিক আছে হাইট উইথ লিখে নিয়ে যাবেন এগুলো প্রশ্ন হয় ওকে এই চারটা বাকিগুলো নিয়ে আমি প্যারা দিব না মানে এতগুলা লাগেও না আর মনে কেউ লাগবে লাগলে দেখে নিতে পারবে এবার আসে মার্জিন এই যে দেখেন আমার এই লেখাটা এই পেজের এই লেখাটা কোত্থেকে শুরু হয়েছে এখান থেকে না কার্সরটা কিন্তু এখানে চাইলে তো উপর থেকে শুরু হতে পারতো উপর থেকে শুরু হয়নি কেন কেউ বলতে পারবেন আমরা স্বাভাবিকত যদি দেখি যে আমাদের খাতায় যখন আমরা লিখি তখন আমরা মার্জিন করে লিখি স্কেল করে মার্জিন করি না মার্জিনের ভিতর কি কেউ লেখে নাকি বাইরে লেখে মার্জিনের ভিতরে কেউ লেখে না মার্জিনের বাইরে লিখি মার্জিনের ভিতরে কেউ লিখে না ঠিক আছে মার্জিনের ভিতরে তো টিচাররা মার্ক দেয় মার্জিনের বাইরে লিখে অর্থাৎ পেজে তো সেক্ষেত্রে আমাদের এখানে মার্জিনের ব্যাপারটা থাকার কারণে উপর থেকে লেখাটা শুরু হয় নাই উপরে আছে মার্জিন উপরে মার্জিন থাকার কারণে বাম পাশে মার্জিন থাকার কারণে লেখাটা কী হয়েছে এখান থেকে শুরু হয়েছে এখন চাইলে আমি মার্জিনগুলোকে কমাতে বাড়াতে পারবো সেক্ষেত্রে ফাইলে আসি প্রিন্ট এই কাজগুলো এখানে প্রিন্টের যে কাজগুলো আছে এগুলো আপনারা সামনে এই লেআউটে পাবেন লেআউটে তখন এই কাজগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে মার্জিন ওরিয়েন্টেশন কলামস স্পেস এগুলো পাবেন ঠিক আছে জি ফাইল প্রিন্ট তারপরে এখানে আসি মার্জিন স্বাভাবিকত আমাদের এখানে সিলেক্ট আছে নর্মাল
মার্জিন, যার টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, তাহলে দেখতে পাচ্ছি চতুর্দিকে 1 ইঞ্চি। এখন উপরে কেন বামে কেন একটু লাগতেছে, অন্যরকম লাগতেছে কেন? জি, এখন দেখেন বামে যা খালি ডানেও তা খালি না? হ্যাঁ, মার্জিন কিন্তু সেম, উভয় পাশে কত করে? 1 করে, ঠিক আছে? 1 করে না? 1 করে। দেখেন মার্জিন আরও আছে, ন্যারো, উভয় পাশে কত? টপ উপরে, বটম নিচে, লেফট রাইট 0.5 করে। এটা যদি দেখেন লেখাটা একটু উপরে উঠে যাবে, উঠছে। এখন মার্জিন কত করে চতুর্দিকে? 0.5। এখানে আপনারা আপনাদের সুবিধার্থে ওয়াইড, ম্যাক্রোডে দেখছেন টপ বটমে কম দিচ্ছে, ইনসাইড আউটসাইড, ভিতরে বাইরে, অর্থাৎ লেফট রাইটের কথা বলতেছে, বেশি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর মডারেট যদি দিই 0.75 করে, লেফট অ্যান্ড রাইটে টপে 1 করে। দেখেন টপে বেশি, শেষেও বেশি। শেষে কেন অতিরিক্ত দেখাচ্ছে? কারণ আমার শেষে আরও কিছু লেখা অ্যাড করতে হবে, তাহলে আমার উপরে নিচে সমান দেখাবে। এখনও নিচে অনেক জায়গা খালি। এখন আমি চাচ্ছি না, আমি এখান থেকে কোনো মার্জিন ইউজ করবো না, আমি আমার মতো করে ইউজ করবো। টপে আমি আমার মতো করে বলে দিব, বটমে আমার মতো, লেফট রাইট আমার মতো। সেক্ষেত্রে আসতে হবে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে এসে আমি বলে দিই উভয় পাশে টপে 2। এখন এর আগে আমি বলে রাখি 2 এর পাশে ইঞ্চিটা দেখতেছেন, ইঞ্চি। এখন আপনি এখানে নিজের মতো করে দেওয়ার সময় যদি আপনি টপে ইঞ্চিটা ইউজ করেন, 2 এর পাশে ইঞ্চি দিলেন, এখানেও 2 এর পাশে ইঞ্চি দিলেন, কিন্তু এই দুইটাতে ইঞ্চি দিলেন না, কিংবা এগুলাতেও ইঞ্চি দিলেন, একটা খালি রাখলেন, একটাতে কি করলেন? এই রাইটে ইঞ্চি দিলেন না, জাস্ট সংখ্যাটা লিখে ফেললেন। সেক্ষেত্রে আপনার এটা কাজ করবে না। ইঞ্চি দিলে সবগুলোতে দিবেন পাশে, আর না হলে খালি রাখবেন, ইঞ্চিটা লাগবে না, জাস্ট সংখ্যাটা লিখে দিলে হবে। উভয় পাশে কত করে বলছি? 2 করে। দেখেন তো জায়গা বাড়ে কিনা, দেখছেন কত ছোট হয়ে গেছে, মার্জিন বেড়ে গেছে। তাহলে আমরা কাস্টম মার্জিন নিজের মতো করে আমি মার্জিন বলে দিতে পারবেন? পারবেন। এবার আসি মার্জিন সেট আপ দেখলাম, আমরা পেজ সেট আপ দেখলাম, এই পেজটাকেও আমরা নিজের মতো করে সেট আপ করতে পারবো। দেখেন মোর পেপার সাইজ, আগে কিন্তু হাইট ওয়েটগুলো নির্দিষ্ট ছিল, এখন মোর পেপার সাইজে এসে আমি আমার মতো করে দিব। আমি বলি যে উইথ থাকবে 9 আর হাইট থাকবে 1 বেশি 12। দেখেন পেপারটা বড় হয়ে যাবে। ওকে, বড় হয়েছে, এই যে স্ক্রল করছি, বড় হয়েছে কিন্তু। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কীভাবে কাস্টম পেপার সাইজ নিজের মতো করে পেপার সাইজ দিব, মার্জিন সেট আপ করবো। তাহলে আমি যদি বলি যে পেপার সাইজ সেট আপ কীভাবে করে, মার্জিন সেট আপ কীভাবে করে, পারবেন? হ্যাঁ, এবার আসি 1 পেজ পার শিট। এটা স্বাভাবিকত ব্যাপার হয় না। আমরা বড় বড় গ্রাফিক ডিজাইনের যে পোস্টার, ব্যানার, এগুলো যে সকল আমাদের ফেনীতে যেগুলো প্রতিষ্ঠানগুলো এগুলো মেক করে, ছাপায় আর কি, খুব কমে আছে। বড় বড় মেশিনগুলো ওরা ইউজ করে, ওই সকল মেশিনে এই জিনিসটা খাটে। স্বাভাবিকত প্রিন্টিং যে এরিয়াগুলো, ওগুলোতে খাটে না। এটা কিসের জন্য? এটা হলো আমরা একটা ছাত্র জীবনে আমরা প্রত্যেকেই দেখি যে আমাদের বড় শিট থাকে, শিট, এই শিটের আন্ডারে কী থাকে? পেজ থাকে। যেমন আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ করি, Ctrl+N, নিউ একটা ডকুমেন্ট নিই, তারপর প্রিন্টে আসি, প্রিন্টে এসে এটাকে ল্যান্ডস্কেপ করি। ল্যান্ডস্কেপ করার পর এটাকে একটু যদি আমি বুঝাই, এখান থেকে দেখেন, জি দেখেন শিটটা কিন্তু অনেক বড়, তার ভিতরে পেপার কয়টা? 4টা, 4টাতে লেখা একই, ধরেন 4টা একই অ্যাপ্লিকেশান। তো এখন আমি এই 4টা, এখানে 4টা, পরের লাইনে আরও 4টা, পরের লাইনে আরও 4টা, তাহলে একটা শিটে কয়টা দিলাম? 12টা পেপার। সবগুলো কি এক জিনিস? এই 12টাকে আমি কাট করে 12 জনকে দিব। সেক্ষেত্রে পেপারটা আমাদের বড় না, শিটটা বিশাল, কিন্তু এই শিটের আন্ডারে কয়েকটা পেপার। এই শিটটাকে, এই বড় বিশাল শিটটাকে প্রিন্ট করার জন্য মূলত আমাদের এখানে আসতে হবে। স্বাভাবিকত আমাদের পেপারগুলোর সাইজ দিবেন এখান থেকে, আর এই বড় শিটগুলোর সাইজ হবে এখান থেকে, কখনো এখান থেকে দিবেন না, ঠিক আছে? শিট সাইজ এখান থেকে দিবেন। দেখেন 1 পেজ পার শিট, 2 পেজ পার শিট। বড় শিট, তার ভিতরে কয়টা পেজ? 2টা পেজ, 6 পেজ, 8 পেজ, সর্বোচ্চ কয়টা? 16টা। দেখেন সাইজ দেওয়া আছে। এক্ষেত্রে কিন্তু আপনি আবার কাস্টম সাইজ ব্যবহার করতে পারবেন না, এগুলা কোনো কাস্টম হয় না, এগুলো অ্যাকিউরেট সাইজগুলো, কি অ্যাকিউরেট, আগে থেকে নির্ধারিত। তো এ হলো আপনাদের প্রিন্ট, ঠিক আছে? প্রিন্ট পর্যন্ত